So last class we had discussion up to this point. So you have done initial steps like warming, drying, stimulating, positioning airway and suction. Then after that you are assessing three things: the baby's respiration, is the baby apneic or gasping, or heart rate is more than 100 or less than 100. কি বলেছিলাম যে হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করা হয়, এখানে কিভাবে ক্যালকুলেট করা হয়? হ্যাঁ, 10 সেকেন্ড না 6 সেকেন্ড। 6 সেকেন্ডে কতবার বিট করছে সেটাকে 10 টাইমস মাল্টিপ্লাই করা। 6 সেকেন্ডে 8টা বিট, তাহলে হার্ট রেট কত হলো? 80। 6 সেকেন্ডে 12টা বিট, হার্ট রেট কত হলো? 120, লাইক দিস। সো আফটার দ্যাট you are assessing three things. Apnea means baby is taking respiration or not. Apnea means no respiration. Gasping meaning irregular respiration and deep respiration, বাংলায় যাকে খাবি খাওয়া বলে। নেক্সট থার্ড ইজ হার্ট রেট লেস দ্যান 100। এই তিনটের মধ্যে যদি তিনটেই না হয়, মানে বাচ্চা অ্যাপনিয়া নেই, ভালো ব্রিথ করছে, বাচ্চা গ্যাস করছে না, ব্রিদিং প্যাটার্ন ভালো, এবং হার্ট রেট 100 এর বেশি, মোর দ্যান 100, দেন এই দিকে প্রোটোকলটা গেল যে যদি তার মধ্যে কিছু না থাকে, দেন ইউ ক্যান শিফট দ্য বেবি টু দ্য মাদার ফর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। যদি দেখা যায় এগুলো নেই, বাট পেশেন্ট হ্যাজ লেবার্ড ব্রিদিং অর পারসিস্টেন্ট সায়ানোসিস। পারসিস্টেন্ট সায়ানোসিস কথাটা এখানে ইম্পর্টেন্ট। আফটার বার্থ acrocyanosis is common. Acrocyanosis means cyanosis in the acral regions, hand and feet. After birth কোনো বাচ্চা হওয়ার পর দেখবি হাত পাটা কিছুটা নীলচে হয়, কোনো ডেলিভারি দেখার পর দেখলে বুঝতে পারবি। This is called acrocyanosis. Acral parts are cyanosed but not central part. So সেটা 3 থেকে 4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায় মোটামুটি। So if there is persistent cyanosis, মানে তারপরে সায়ানোসিস ঠিক হচ্ছে না, এইখানে কালকে আরেকটা চার্ট বুঝিয়েছিলাম, ডিপেন্ডিং অন দা টাইম আফটার বার্থ দিস দ্য টার্গেট অক্সিজেন স্যাচুরেশন। যদি দেখা যায় যে এর থেকে টার্গেট অক্সিজেন স্যাচুরেশনের থেকে কম এবং পারসিস্টেন্ট সায়ানোসিস আছে এবং লেবার্ড ব্রিদিং, মানে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তুই বুঝতে পারছিস যে তার মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস আসছে, কিভাবে? মেবি বেবি ট্যাকিপনিক, রেসপিরেটরি রেটটা বেশি, বা গ্রান্ট করছে, this respiration is called grunting, or there is chest retraction, subcostal retraction, intracostal retraction or suprasternal retraction. So if there is labored breathing or persistent cyanosis, তখন তোকে কি করতে হবে? পজিশন এয়ারওয়ে, সাকশন ইফ নিডেড, এখানে একবার করেছিস আর একবার করবি, পালস অক্সিমিটার দিতে হবে টু সি whether the saturation is at target range or not. যদি টার্গেট রেঞ্জে না থাকে, then give supplement, অক্সিজেন সাপ্লিমেন্টেশন। অক্সিজেন সাপ্লিমেন্টেশন কিভাবে দেওয়া হয়, যেগুলো আমরা অক্সিজেনের ক্লাসটা বলেছিলাম, গুড বক্সে দিতে পারিস। এইখানে অক্সিজেন টিউবিং আছে, সেই অক্সিজেন টিউবিং এ এখানে লাগালি, এখানে নাকের সামনে ধরা যেতে পারে। আচ্ছা, এইখানে যে মাস্ক আছে সেই মাস্কে এই অক্সিজেন টিউবিং লাগানো হলো, সেইটাকে নাকের সামনে ধরা হলো, লাইক দ্যাট। This is called free flow oxygen. একটা কোশ্চেন ধরে, is this bag can be used for giving free flow oxygen? অ্যান্সার হচ্ছে নো। এখানে প্রেসার দিতে হবে তবে ব্রিথটা হবে। ফ্রি ফ্লো অক্সিজেন আম্বু ব্যাগে দেওয়া যায় না, মানে নিউনেটাল ডিসোসিয়েশন ব্যাগে দেওয়া যায় না। আচ্ছা, নেক্সট লেবার্ড ব্রিদিং অর পারসিস্টেন্ট সায়ানোসিস পারসিস্ট করে, কনসিডার অক্সিজেন ইফ নিডেড এন্ড কনসিডার সিপ্যাপ। সিপ্যাপ জিনিসটা কি সেটা তো অ্যাডাল্টে কোনো এক্সপোজার আছে? What is CPAP? What is BiPAP? Continuous positive airway pressure is CPAP. CPAP জিনিসটা কি? কিছুই না, ধর তুই একটা অ্যাডাল্টে তারা BiPAP ইউজ করে, সেখানে দুটো প্রেসার সেট করা হয়, একটা ইন্সপিরেটরি প্রেসার, একটা এক্সপিরেটরি প্রেসার। মানে মেশিনটা একটা এয়ারওয়েতে একটা প্রেসার কন্টিনিউয়াস দিয়ে থাকবে। যদি প্রেসারটা এরকম হয়, দ্যাট প্রেসার ইজ similar in both inspiration and expiration, this is called continuous positive pressure, CPAP. This helps to maintain the airways patent. মানে ধর বাচ্চা যে প্রথম ব্রিথ নিচ্ছে, প্রথম ব্রিথ নেয়নি বলেই তো এই সব এত কিছু গল্প করা হচ্ছে, তো তার লাংটা খুব বেশি ম্যালিয়েবল থাকে, অল্প হয়তো ইনফ্লেট করেছে, আবার যদি পুরোটা ডিফ্লেট করে যায় আবার স্টিকি হয়ে যাবে, অ্যালভিওলাই গুলো খুলবে না। তো ওইটাতে কি গিয়ে কি করা হয়, অ্যাটেলেক্টাসিস যাতে না হয় সেখানে সিপ্যাপ দেওয়া হয়, দ্যাট হেল্পস টু
maintain the patency of the airways and helps to inflate the alveoli during expiration and inspiration both. কিভাবে দেয়া হয় পরে আসছি। আচ্ছা, যদি এটা না হয় মানে অ্যাপনিয়া বা গ্যাসপিং বা হার্ট রেট লেস দ্যান 100 এই তিনটের মধ্যে একটাও অ্যান্সার ইয়েস হয়, একটাও, দুটো ইউএস হতে পারে, তিনটেও ইউএস হতে পারে, বাট যদি ইফ এনি ওয়ান অফ দিস অ্যান্সার ইজ ইয়েস দেন ইউ হ্যাভ টু স্টার্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। এইবারে তোকে আগের দিন যে আম্বু ব্যাগ বলেছিলাম তার ফাংশন এলো। সো হাউ ডু ইউ গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন? by through this bag or there is a device, সেটা আমি ছবিতে দেখাবো, সেটা এই মুহূর্তে নেই, বাট ওটা পরীক্ষায় লাগে না, বাট for practical purpose we will use this bag, neonatal resuscitation bag, for giving positive pressure airway. আচ্ছা, পজিটিভ প্রেসার এয়ারওয়ে দেওয়ার আগে বাচ্চাটা ওয়ার্মারের মধ্যে আছে, তোকে বাচ্চার হেড এন্ডে আসতে হবে। সাইড দিয়েও দেওয়া যায় পজিটিভ, বাট বেটার টু গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন স্ট্যান্ডিং বাই দ্য বেবিজ ব্যাক। কিভাবে? দুভাবে করতে পারিস। এইখানে এই মাস্কটা কুশন মাস্ক, baby's seal has to be done, nose and mouth to be covered and eyes should not be covered and there should not be any gap between the nasolabial folds. সেখানে ধরা হলো এই দুটো আঙ্গুল আর এই আঙ্গুলটা তোর মাস্কটাকে হেল্ড করবে, আর এই দুটো ফিঙ্গার চিনটাকে একটু তুলবে এবং যেটাকে সে স্টেবিলিটি দেবে। কেউ তিনটে ফিঙ্গার দিয়েও চিনটাকে স্টেবিলিটি করে, সে এই দুটোকে দিয়ে মাস্কটা ধরে, কেউ কেউ এটা দিয়ে ধরে, ডিপেন্ডিং অন পারসন। তো আমি ধর এই তিনটে ফিঙ্গার দিয়ে চিনটাকে স্টেবল করে এই দুটো দিয়ে আম্বু করছি। তো হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট অফ এ নিউবর্ন? ট্যাকিপনিয়া নিউবর্নদের কত রেসপিরেশনের পর ট্যাকিপনিয়া বলে? 40। কে কে 40 তে আছে? নর্মাল রেসপিরেটরি রেট কত বেশি হলে নিউমোনিয়া বলে? একটা ট্যাকিপনিয়ার একটা চার্ট আছে, 0 to 2, 2 months to 12 months and 12 months to 5 years। কত বলে? নর্মাল আপ নিউবর্নে আপ টু কত? আরে বল 60। এগুলো ক্লাসে পড়ানো হয়েছে রেসপিতে। তো your giving the positive pressure ventilation rate should be 40 to 60 রেসপিরেটরি রেট পার মিনিট। কিভাবে দেয়া হয়? এইভাবে করলি, এখানে আমি দেখাতে পারবো না, এই তো মেথডটা হবে স্কুইজ 2 3, স্কুইজ 2 3, স্কুইজ 2 3। যখন মোটামুটি অন অ্যান অ্যাভারেজ স্কুইজ টিপতে 1 সেকেন্ড লাগে, তারপরে পুরোটাকে রিকয়েল করতে দিবি, না হলে এখান থেকে একটা আসবে না। তারপরে যখন 2 3 বলছিস তখন হাতটাকে ছাড়ছিস, আবার স্কুইজ 2 3, squeeze 2 3, squeeze 2 3, squeeze 2 3, like this, squeeze 2 3, squeeze 2 3, squeeze 2 3। এটা মনে মনে বলতে হবে, এমন কোনো ব্যাপার নেই, মনে মনে। তো অ্যাট দ্য রেট রেসপিরেশন মোটামুটি 40 to 60 পার মিনিট ব্রিদিংটা হবে। মানে মোটামুটি তুই প্রতি 1.5 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কটা করে ব্রেথ দিচ্ছিস? অ্যারাউন্ড 1.5 সেকেন্ডে একটা করে ব্রেথ, কাইন্ড অফ। তাহলে টোটাল সার্কেলটা স্কুইজ 2 3 করতে তো 1.5 থেকে 2 সেকেন্ড লাগার কথা এই সার্কেলটা করতে। তো রেট অফ দ্য রেসপিরেশন শুড বি 40 to 60, এই টোটাল আম্বু করার প্যাটার্নটা। আচ্ছা, এবারে তুই পজিটিভ, দিস ইজ কল্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। এই পোর্শনটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। সো কতক্ষণ করবি? ফার্স্ট তুই এখানে দেখেছিস বাচ্চার হার্ট রেট ধর 70 বিটস পার মিনিট। তো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিলি, কত দিবি, কতক্ষণ দিবি পজিটিভ প্রেসার ভেন্টিলেশন? টোটাল দিতে হয়, এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন শুড বি অ্যাট লিস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আচ্ছা, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আর একটা হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। when you are giving positive pressure ventilation through ambu bag, through neonatal resuscitation bag, the chest rise should be visible। বাচ্চাদের হয় এই মুহূর্তে, যেই মুহূর্তে পাম্প করবি বুকটা উপরে ওঠে নামে, যেরকম পাম্প করিস, যেমন অ্যাডাল্টে করলে যেরকম আছে, লাইক দ্যাট। So if there is any error in the position, that chest rise will not occur. As per protocol, you have to give positive pressure ventilation for 30 seconds, 30 seconds at least,
effective positive pressure ventilation. 30 সেকেন্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিলি, দেন you assess again whether heart rate has gone more than 100 or less than 100. প্রথম সিনারিও ধর যে 30 সেকেন্ড এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দেওয়ার পর হার্ট রেট আগে ছিল ধর 80, আবার 6 সেকেন্ড করে অস্কালটেট করে দেখলি হার্ট রেট গেল 120 সাপোজ। তাহলে কি করবি? এবং তারপরে তুই আবার সেম জিনিসটা, এটাকে এখানে লেখা আছে হার্ট রেট মোর, এটা হার্ট রেট যদি লেস দেন 100 হয় তারপরে এটা, যদি এটা মোর দেন 100 হয় 30 সেকেন্ড এফেক্টিভ ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন করার পর then you will assess the baby whether the baby is taking normal respiration or not, meaning normal respiratory drive has occurred or not. যদি দিয়ে তারপরে কিন্তু হুট করে ব্যাগ এন্ড মাস্ক বন্ধ করে দেওয়া যায় না। দ্যাট ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন শুড বি উইন্ড অফ গ্র্যাজুয়ালি। এতক্ষণ তুই পাম্প করে তাকে হার্ট রেটটা বাড়ালি, যে মুহূর্তে দেখলি 100 বেশি ফট করে ছেড়ে দিলি না, তারপরে গ্র্যাজুয়ালি উইন অফ দ্য ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন অর পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। বেশ, এরপরে এখানে দুটো আছে, ধর তুই দুটো ট্রাভেল শুটিং আছে, ধর তুই দেখলি যে তোর আচ্ছা দিজ আর হাই রিস্ক বেবি, সো মোর দ্যান 1% ইজ নেসেসারি টু রিসাসিটেট দ্য বেবি। যখনই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন লাগছে আর একজন দিয়ে হবে না, দুজন মিনিমাম লাগবে। সেটা কোনো সিস্টার হতে পারে, ওটিস টেকনিশিয়ান হতে পারে, বাট দ্য পারসন হু ইজ গিভিং পজিটিভ প্রেসার ভেন্টিলেশন শুড বি এ ডক্টর। বাকিটা যে হেল্প করছে সে নন ডক্টর হতে পারে। সে ততক্ষণে যখন পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছি ততক্ষণে সে হাতে একটা পালস অক্সিমিটার লাগিয়ে দিয়েছে, যদি সম্ভব হয় চেস্ট লিড লাগিয়ে দিয়েছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না, যাই হোক, কিন্তু পালস অক্সিমিটারটা লাগানো যায় খুব ইজি। সো সে কি করবে, তুই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছিস, স্কুইজ 2-3 স্কুইজ 2-3, সে দেখবে যে whether chest rise has occurring or not or increase in heart rate is there or not. দুটো তার কাজ, দেখবে চেস্ট রাইজ হচ্ছে কিনা আর হার্ট রেট বাড়ছে কিনা। 15 সেকেন্ড পর সে আরেকবার তুই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করছিস, সে চেক করলো যে কোনো চেস্ট রাইজ হচ্ছে না, বা চেস্ট রাইজ হলেও হার্ট রেট কিছু বাড়ছে না। So probably your bag and mask ventilation technique is not good. So there are some ventilation corrective steps that are to be taken. এর একটা নিমোনিক আছে, it is called MRSOPA, MRSOPA। তো প্রথমে তুই ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন শুরু করেছিলি, 15 সেকেন্ড দিয়ে তোর অ্যাসিস্ট্যান্ট বললো যে দেয়ার ইজ নো চেস্ট রাইজ অ্যান্ড দেয়ার ইজ নো ইনক্রিজ ইন হার্ট রেট। অলরেডি হাতে স্যাচুরেশনে মনিটরে দেখিয়ে দিয়েছে, স্যাটিসফাইড লাগিয়ে দিয়েছে, দেয়ার ইজ নো ইনক্রিজ ইন হার্ট রেট। তখন তুই করবি, তাহলে প্রবাবলি ইউ হ্যাভ ইউর টেকনিক ইজ রং। সো প্রথমে কি করতে হবে, প্রথমে দেখ MR, রিঅ্যাপ্লাই দ্য মাস্ক অ্যান্ড রিপোজিশন দ্য ইনফ্যান্টস হেড। প্রবাবলি এই সাইডে কোনো গ্যাপ আছে, সেই জন্য এফেক্টিভ ভেন্টিলেশন হচ্ছে না। বা রিপোজিশন দ্য হেড, হেডটাকে আগের বার কি বলেছিলাম, স্লাইটলি এক্সটেন্ডেড রাখতে হয়, স্লিপিং পজিশন। সো পজিশন ইজ প্রবাবলি নট রাইট। সো সেকেন্ডলি পজিশনিং শুড বি ডান অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য মাস্ক টু বি ডান। MRR করলি, দেন এই তুই তোর অ্যাসিস্ট্যান্ট বললো যে স্যার চেস্ট রাইজ হচ্ছে না, হার্ট রেট বাড়ছে না, তখন তুই মাস্কটা আরেকবার রিপোজিশন করলি, পজিশনিং বাচ্চাকে আরেকটু করলি, গিভ 5 ব্রেথস, 1 squeeze 2-3 squeeze 2-3 squeeze 2-3 squeeze 2-3 squeeze 2-3। 5 বার ব্রেথ দেওয়ার পর অ্যাসিস্ট্যান্ট জাজ করবে এই দুটো কারেক্টিভ স্টেপস করে তার চেস্ট রাইজটা হচ্ছে কিনা। যদি চেস্ট রাইজ হয় বা হার্ট রেট বাড়ে, দেন কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, দ্যাট এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ফর অ্যানাদার 30 সেকেন্ডস। মানে প্রথমে আমি শুরু করলাম, 15 সেকেন্ড পরে আমার অ্যাসিস্ট্যান্ট দেখলো যে আমার দিয়ে দেখে বললো না হচ্ছে না, চেস্ট রাইজ হচ্ছে না, আমি ভেন্টিলেশন কারেক্টিভ মেজার নিলাম, সেখানে মাস্ক রিপোজিশন আর রিপোজিশন অফ দ্য ইনফ্যান্টস হেড করে আমার, তারপরে আমি 5টা ব্রেথ দিলাম, সেখানে অ্যাসিস্ট্যান্ট বললো হ্যাঁ এবারে চেস্ট রাইজ হচ্ছে, হার্ট রেট বাড়ছে, মানে এফেক্টিভ ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন হচ্ছে। কন্টিনিউ দ্যাট ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন ফর অ্যানাদার 30 সেকেন্ড। মানে প্রথম 15 সেকেন্ড যেটা হয়ে গেছে ওটা বাদ দিয়ে দেবো, ওটা তো ঠিকঠাক ভাবে দেওয়া হয়নি।
কন্টিনিউ দ্যাট ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন ফর অ্যানাদার 30 সেকেন্ড। তাহলে টোটাল কত দিলি? প্রথম 15 সেকেন্ড দিয়েছিলি, ভুল হয়েছিল, কারেকশন করেছিস, তারপরে আরো 30 সেকেন্ড দিলি, 45 সেকেন্ডস দিলি, আর মাঝখানে পাঁচটা ব্রেথ দিয়েছিস। তারপরে আবার হার্ট রেটটা দেখবি। দেন যদি দেখিস যে হার্ট রেট, হ্যাঁ এবার হার্ট রেট উঠে গেছে, 120-30 হয়ে গেছে, দেন গ্র্যাজুয়ালি উইন অফ দ্য ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। আচ্ছা, সেকেন্ড পজিশন, এটা একটা সিনারিও গেল। সেকেন্ড সিনারিও, ব্যাগ অ্যান্ড মাস্ক শুরু করেছিস, 15 সেকেন্ড পর অ্যাসিস্ট্যান্ট বলছে চেস্ট রাইজ হচ্ছে না, তুই মাস্ক প্রথম দুটো স্টেপ করেছিস, মাস্ক অ্যান্ড রিপোজিশন, তারপরে 5টা ব্রেথ দিলি, অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার এবারেও চেস্ট রাইজ হচ্ছে না। দেন ইউ উইল গো ফার্দার স্টেপস লাইক S, O and P. Clear secretions by suction. O is the open the mouth and pressure is the increase the pressure slightly. যদি মুখে আরো হয়তো কিছু সিক্রেশন আছে সেটা সাকশন করে ক্লিয়ার করলো। মুখটা হয়তো পুরোপুরি ভালো করে খোলা নেই, মুখটাকে খোলা হলো। 3 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য প্রেসার স্লাইটলি, হয়তো ওর লাং ইনফ্লেট করতে যতটা প্রেসার লাগবে তুই আম্বু ব্যাগে ততটা প্রেসার দিচ্ছিস না, হতে পারে। তো এই 3টে কারেক্টিভ স্টেপস নেওয়া হলো। তারপরে 5টা ব্রেথ, ওই কারেক্টিভ স্টেপস নিয়ে 5টা ব্রেথ দেওয়া হলো। দেন এবার ধর তোর অ্যাসিস্ট্যান্ট বললো না এবারে চেস্ট রাইজ হচ্ছে, হার্ট রেট বাড়ছে, এবার থেকে এই যে এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন শুরু হলো, কন্টিনিউ দ্যাট ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন ফর 30 সেকেন্ডস। তারপরে 30 সেকেন্ড পর হার্ট রেট 130 এলো, গ্র্যাজুয়ালি উইন অফ। বুঝতে পারলি? প্রথমে যদি হার্ট রেট না বাড়ে, দুটো স্টেপ MNR, রিঅ্যাপ্লাই দ্য মাস্ক অ্যান্ড রিপোজিশন অফ দ্য ইনফ্যান্ট হেড, সেটা দিয়ে 5টা ব্রেথ দেওয়া হলো। যদি সেটাতে চেস্ট রাইজ হলো তাহলে সেখান থেকে 30 সেকেন্ড ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন দেওয়া হলো, তারপরে গ্র্যাজুয়ালি উইন অফ করা হলো যদি হার্ট রেট বাড়ে। সেকেন্ড সিনারিও, মাস্ক রিপোজিশন করেও হলো না, SOP, সাকশন, ওপেন এয়ারওয়ে অ্যান্ড ইনক্রিজ দ্য প্রেসার, 3টে করা হলো। 3টে করেও দেখা গেল যে চেস্ট রাইজ হচ্ছে, কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ফ্রম দ্যাট পয়েন্ট টু নেক্সট 30 সেকেন্ড। তাহলে হার্ট রেট, তারপরে দেখা গেল যে হার্ট রেট 120-30 হয়ে গেছে, গ্র্যাজুয়ালি উইন অফ দ্য ভেন্টিলেশন। এবারে থার্ড সিনারিও আসছি। প্রথমে মাস্ক দিয়েছিস, MR করেছিস, মাস্ক আর রিপোজিশন করেছিস, ক্লিয়ার সিক্রিশন করেছিস, দেন ওপেন এয়ারওয়ে, তারপর প্রেসার বাড়িয়েছিস, তারপরে আরো 5টা ব্রিথ দিলি। তাতেও তোর অ্যাসিস্ট্যান্ট বললো না স্যার কোনো রকম চেস্ট রাইজ হচ্ছে না, হার্ট রেটও কিছু বাড়ছে না, সেই আগে 60 ছিল এখন 60ই আছে। দেন হোয়াট ইউ উইল do is consider alternative airway, then you have to perform intubation. ইনটিউবেশনের ইনস্ট্রুমেন্ট গুলো আগের বার দিয়েছি, আগের দিন দেখিয়েছি, হাতে দিয়েছিলাম আগের বার। You have to hold the intubation tube to the left hand, use double zero or 0 or 1 size of laryngoscope blade for newborns, for extreme preterm 00, for preterm 0, for term 1. In endotracheal tube 2.5, 3, 3.5 এই তিনটি ইউজ করা হয়। টার্ম বাচ্চার ক্ষেত্রে 3, প্রিটার্মের ক্ষেত্রে 2.5, যদি এক্সট্রিম প্রিটার্ম হয় অনেক সময় 2, দুই সাইজের ইউজ করে। আগের দিন টিউবগুলো দেখিয়েছিলাম। সো এই তিনটের, সো এই MRSOP এই তিনটেতেও না ঠিক হলে you have to intubate the baby. So you have done intubation, then give positive pressure ventilation through that ET tube. কিভাবে দিবি? এতক্ষণ মাস্কে করে দিচ্ছিলি, কিভাবে? এবারে মুখে টিউব ঢুকে গেছে, টিউব খুলছি একটাই, কোথায় প্রিয়াঙ্কা, কোথায় গেল? আমি টিউব ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, টিউব হাতে আছে, ইনটিউবেট হয়ে গেছে। এইখানে তখন মাস্কটা খুলে দেবো, আর এই যে ওপেনিং সেইটা এই টিউবের এখানে লাগিয়ে দেবো। দেন উই উইল গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন থ্রু ইটি টিউব। সেম প্রসিডিওরস, সেইখানে স্কুইজ টু 3, স্কুইজ টু 3, স্কুইজ টু 3, লাইক দ্যাট, স্কুইজ টু 3, স্কুইজ টু 3। এই এতক্ষণ আমি মাস্কে দেখছিলাম যে ইনটিউবেট হয়ে গেছে, তখন আমি কিন্তু টিউবটা দিয়ে দেবো। গিভ 30 seconds of positive pressure ventilation, then assess the heart rate. দেখা গেল যে ইনটিউবেট হয়ে হার্ট রেট বেড়ে গেছে, ধর 130 হয়ে গেছে, তাহলে কি সঙ্গে সঙ্গে আমি টিউব খুলে দেবো? প্রবাবলি নট। এই পেশেন্টকে যে একবার, ইন প্র্যাকটিক্যাল সিনারিওস, যে পেশেন্ট একবার এনআইসিইউতে
একবার লেবার রুমে ইনটিউবেট হয়েছে, শিফট দ্য বেবি টু দ্য NICU ইন দ্যাট ইনটিউবেটেড স্টেট অ্যান্ড অ্যাটাচ এ ভেন্টিলেটর। তারপরে তার পরবর্তী প্রসিডিউর অন্য ক্লাসে হবে, তো এটা বলা সম্ভব নয়। তো এত দূর অব্দি ক্লিয়ার হলো? কোনো জায়গায় ক্লিয়ার না থাকলে বলবি, কারণ এগুলো কনফিউজিং। কোন স্টেপের পর কি কি করবো এটা মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় কিন্তু বলতে পারবি না, কনফিউজিং। প্রথমে আমি দেখবো হার্ট রেট, অ্যাপনিয়া, গ্যাস্পিং অর হার্ট রেট মোর দেন 100 অর নট। তিনটের মধ্যে একটাও না, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন শুরু করব। কতটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করব? 30 সেকেন্ড। 30 সেকেন্ড অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। যদি দেখা যায় সেটা করে হার্ট রেট বাড়ছে, গ্র্যাজুয়ালি উইন অফ দ্য ভেন্টিলেশন, গ্র্যাজুয়ালি উইন অফ দ্য পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। যদি দেখা যায় যে না 15 সেকেন্ড পর বাড়ছে না, দুটো কারেক্টিভ স্টেপস, MR মাস্ক অ্যান্ড রিপোজিশন, তাতে বাড়লে ভালো। সেখান থেকে আরো 30 সেকেন্ড ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, হার্ট রেট বাড়লো, ভালো কথা। তাতেও যদি না হয়, SOP সিক্রিশন, ওপেন এয়ারওয়ে অ্যান্ড ইনক্রিজ দ্য প্রেসার, তাতে তারপরে 30 সেকেন্ড অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, হার্ট রেট বাড়লো, ওকে, কোনো অসুবিধা নেই। তাতেও যদি না হয়, দেন উই আর ডুইং অল্টারনেটিভ এয়ারওয়ে, means we are intubating the child, then giving the positive pressure ventilation through this is called bag and tube ventilation. এতক্ষণ বলছিলাম bag and mask ventilation, this is called bag and tube ventilation. তো সেটা দিয়ে 30 সেকেন্ড আমি করলাম, তারপরে দেখলাম হার্ট রেট বেশি, shift the baby to NICU for further proceeding. আচ্ছা, এই ছবিটা দেখে নে। there are two types of mask, it is called, আগের দিন বলছিলাম একটা সার্কুলার মাস্ক হতে পারে, একটা ট্রায়াঙ্গুলার হতে পারে। দিস ইজ দ্য অ্যানাটমিক অর ট্রায়াঙ্গুলার মাস্ক, দিস ইজ দ্য সার্কুলার মাস্ক। সার্কুলার মাস্ক এটা তো যেটা আগের দিন দেখালাম, দিস ওয়ান ইজ দ্য সার্কুলার মাস্ক। দেখ দুটোতেই নাকটা ঢেকে আছে, মুখটা পুরোটা ঢেকে আছে, কিন্তু চোখটা ঢেকে নাই। সো দিস ইজ দ্য আইডিয়াল সাইজ অফ দ্য মাস্ক। এইখানে আমু ব্যাগটা লাগানো হয়। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখ, এটা যখন তুই ল্যারিঙ্গোস্কোপটা এইভাবে ঢুকিয়ে ইনটিউবেট করার জন্য দেখছিস, তাহলে তুই কি দেখতে পাবি? যদি আমি এখানে এরকম দেখি তো কি দেখতে পাবো? আচ্ছা, সেই ভিউটা হচ্ছে এই ভিউটা। এইটা হচ্ছে, তাহলে কোনটা অ্যান্টেরিয়ার দিক হচ্ছে? ওপরেরটা অ্যান্টেরিয়ার, এইটা পোস্টেরিয়ার। তাহলে আমার ট্রেকিয়া সামনে থাকে না ইসোফেগাস সামনে থাকে? অ্যানাটমিক্যালি ট্রেকিয়া সামনে থাকে, তার পিছনে ইসোফেগাস। তাহলে ট্রেকিয়াটা ওপরের দিকে থাকবে, ইসোফেগাসটা নিচের দিকে থাকবে, কারণ নিচের দিকে এটা এখানে একটা পোস্টেরিয়ার, এটা রাইট ল্যাটারাল, এটা লেফট ল্যাটারাল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসটা, আর তার উপরে এপিগ্লটিসের গায়ে ওপরের দিকে, মানে অ্যান্টেরিয়ার দিক, ওপরের দিকটা এখানে অ্যান্টেরিয়ার দিক, অ্যান্টেরিয়ারলি তুই টাংটা পাবি। তার নিচে এপিগ্লটিসটা তুললেই যে জিনিসটা পাবি এরকম ভি শেপ, দ্যাট ইজ দ্য ভোকাল কর্ড। আর তার মধ্যে যে ফুটোটা আছে, দিস ইজ দ্য গ্লটিস। ইউ হ্যাভ টু ইনসার্ট দ্য এন্ডোট্রাকিয়াল টিউব থ্রু দিস ওপেনিং। আর তার পিছনে যে জিনিসটা পাবি, দ্যাট ইজ ইসোফেগাস। খুব কমনলি যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে টিউবটা ঢোকাতে এখানে পুশ করতে গিয়ে এদিকে ঢুকে যায়। সেক্ষেত্রে কি করা হয়, টিউবটা ঢোকানো হলো, তুই নিজেও জানিস না, এটা সবার হয়, মানে কম যত বড় ইনটিউবেশন স্পেশালিস্ট হোক না কেন সবার হয়। টিউবটা হলো, তারপরে আমরা কি করি, এখান দিয়ে পাম্প করি। অ্যাসিস্ট্যান্ট যে আছে সে দুটো চেস্টে অসকালটেট করে, whether both the chests are auscultating the sounds that are giving, that the air are we are giving equally or not. চেস্টে পুরোটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। যদি অ্যাবডোমেনে শোনা যায়, এপিগ্যাস্ট্রিয়ামে দেখতে হবে। যদি দেখা যায় পেটে আওয়াজটা বেশি আছে, স্টমাকে ইয়েতে আমাদের চেস্টে নেই, দ্যাট মিনস ইসোফেগাসে চলে গেছে, ওটা ইয়েতে যায়নি। বা অনেক সময় দেখা যায় রাইট সাইডে বেশি ঢুকে আওয়াজ পাওয়া যাচ্ছে, ডান সাইডে কম আওয়াজ পাওয়া যাচ্ছে। কেন? অ্যাঙ্গেলটা কম। তুই যদি একটু বেশি ঢুকিয়ে দিস, 90% চান্স তোর ইটি টিউবটা রাইট মেন ব্রঙ্কাসে চলে গেছে। তাহলে কি হবে, সিঙ্গেল লাং ভেন্টিলেশন হবে। তুই আম্বু করছিস, একটা লাং চুপসে আছে, একটা লাং ফুলে আছে, স্যাচুরেশন উঠবে না। সো তোকে তোর ইটি টিউবের পজিশন, টিপ অফ দ্য ইটি টিউব পজিশন শুড বি বিলো দ্য ভোকাল কর্ড and above the level of carina. ক্যারিনাতে যদি টাচ করিস, that will initiate the calf reflex, যদিও ছোট বাচ্চাদের calf reflex থাকে না। তো তার মাঝে মোটামুটি T2 level of vertebra at the level of junction between manubrium sterni and body of the sternum, সেইখানে থাকতে হবে। তো এইগুলো করে তুই ইনটিউবেট করেছিস, then you have to fix the tube। যে আমি এটা তো ঢোকালাম, এখানে দুটো দাগ আছে দেখেছিস, কালো দাগ আগের দিন দেখালাম।
So you have to position the vocal cord in between the two lines. বেশি যদি ঢুকিয়ে দিস প্রবাবলি ডান দিকের লাঙে চলে যাবে, যদি বার করে এনে দিস তাহলে কি হবে, এই ভোকাল কর্ড থেকে যদি বেরিয়ে যায় তাহলে এয়ারটার ভেন্টিলেশনটা হবে না, ইনটিউবেশনটাই ফালতু হয়ে গেল। আচ্ছা, এছাড়া ইনটিউবেশনের সময় আরো একটা জিনিস দেখতে হয়, এই যে এতক্ষণ ধরে যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন তুই এই মাস দিয়ে দিয়েছিস, তো সেখানে তো কোনো টিউব লাগানো নেই, তাহলে এয়ারটা ইসোফেগাস দিয়ে ঢুকেছে, ট্রেকিয়া দিয়েও ঢুকেছে। সো সাম অফ দ্য এয়ার উইল এন্টার দ্য লাংস and some of the air given by bag and mask ventilation will enter the stomach. That stomach will be distended by that air and that will give back pressure to the lungs. তাহলে স্টমাক যদি বেশি ডিস্টেনশন হয়ে যায়, লাংসের উপর দিকে প্রেসার দেবে, তাহলে লাং, তুই তো স্টমাকে ডিস্টেন্স করতে চাস না, তুই তো লাংটাকে ফোলাতে চাস, সেটা আর হবে না। দ্যাট উইল হিন্ডার ইওর ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন। সেই জন্য কি করা হয়, কমন সেন্স কি করবি যাতে সেটা না হয়, কি করতে পারি আমরা, বল কি বলছিস বল। বাইরে থেকে একটা প্রেসার দিয়ে হাওয়াটাকে বার করতে চেষ্টা করা হয়, তো ছোট বাচ্চাদের তো ওইভাবে ওটাও করা হয়, বাট ছোট বাচ্চাদের ওটা এফেক্টিভলি, হ্যাঁ ঠিক আছে, ওটা বড় মানুষের করতে পারবি, ছোট বাচ্চাদের এত সিক্রিশন থাকে বেরোবে না। খুব সোজা, একটা রাইলস টিউব মুখ দিয়ে পাস করে দেওয়া হয়, স্টমাক অবধি চলে গেছে, রাইলস টিউবের মুখটা ওপেন করা আছে, দিয়ে প্রেসার দিলি, হাওয়াটা রাইলস টিউব দিয়ে বেরিয়ে যাবে। So if you are giving prolonged bag and mask ventilation, then an orogastric tube or Ryle's tube insertion is necessary. যদি ধর 30 সেকেন্ডেই ঠিক হয়ে গেল তাহলে লাগে না। আচ্ছা, এবার সেকেন্ড সিনারিও বলছি। ধর বাচ্চাটার প্রথমে হার্ট রেট ছিল 80, তুই ব্যাগ অ্যান্ড মাস্ক করলি 30 সেকেন্ড, 30 সেকেন্ড অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, হার্ট রেটটা বেড়ে 90 হলো, দেন মানে হার্ট রেট বেড়েছে বাট স্টিল ইট ইজ লেস দ্যান 100, তাহলে কি করবি? অ্যান্সার ইজ গিভ অ্যানাদার 30 সেকেন্ড অফ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। তো প্রচুর ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি, কিছু করার নেই, এসজিডি ক্লাসের টাইমটাই এটা। প্রথমে ধর হার্ট রেট 80 ছিল, তারপরে তুই 30 সেকেন্ডস অফ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করেছিস, হার্ট রেট বেড়েছে, এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, হার্ট রেট 90, what you will do, give another 30 সেকেন্ড অফ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, then assess the heart rate. ধর হার্ট রেট হলো 120, well and good, gradually wean off the ventilation। ধর তারপরেও 90 তেই হার্ট রেটটা আবার 30 সেকেন্ড পরেও হার্ট রেট ধর বেড়েছে, বাট ওই 90 ওই রকমই আসছে, তো ইউ উইল কন্টিনিউ ব্যাগ অ্যান্ড মাস্ক ডুইং ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন টিল হার্ট রেট গোজ অ্যাবভ 100। প্রত্যেক 30 সেকেন্ড পর পর চেক করতে থাকবি। কি না, ওই তো বললাম 30 সেকেন্ডস অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। যদি আমার চেস্ট রাইজ হচ্ছে, হার্ট রেট বেড়েছে, দ্যাট মিন্স এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন হয়েছে, সেইটা এমআর তখন করব যে যদি আমি দেখি আমি 15 সেকেন্ড ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করেছি, চেস্ট রাইজ কিছু হয়নি, হার্ট রেট কিছু বাড়েনি, তাহলে এমআর করব, তাতে না করলে এসওপি করব, তারপরে অল্টারনেটিভ। কিন্তু এখানে বেড়েছে, এফেক্টিভ হয়েছে, বাট তাতেও 100 কম, আবার 30 সেকেন্ড অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করব। এগুলো কনফিউশন হবে আমি জানি, সেই জন্যই বলছি। So we will continue to do bag and mask ventilation and assess the baby after 30 seconds each for heart rate, whether it is going more than 100 or less than 100. Most of the cases যে এরকম কোনোদিন হয় না তুই 10 মিনিট ধরে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করেই যাচ্ছিস, হার্ট রেট ওই 80তেই দাঁড়িয়ে আছে, এটা হয় না। প্র্যাকটিক্যালি আইদার হার্ট রেট বাড়বে একবার বা 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের পর, না হলে বাড়বে না, এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন যদি হয়। আচ্ছা, সো আমি এরপরে ইয়েতে গেলি। আচ্ছা, এখানে পার্টস গুলো দেখলি তো, দিস দ্য ভোকাল কর্ড, এইখানে হচ্ছে গ্লটিস, এখানে তোকে ইটি টিউবটা ইনসার্ট করতে হবে, দিস দ্য ভ্যালিকুলা, এই উপরের দিকটা টাং, এই দিকটা ইসোফেগাস। আচ্ছা, এই একটা ডিভাইস দেখ, এটা এখানে তোদের পরীক্ষা হয়তো দেখাবো না কারণ এখানে অ্যাভেলেবল নেই। দিস ইজ মানে কোম্পানিটা বলা হচ্ছে নিওপাপ, আরো কোম্পানি আছে। এইটা একটা এই জিনিস, সেম জিনিসটা যেটা আমরা ম্যানুয়ালি দিচ্ছি, এটা তার মেশিন ভার্সন, এইভাবে বলতে পারিস। কি করা হয়, এরকম একটা ছোট্ট পোর্টেবল মেশিন আছে, অনেক জায়গাতেই পাওয়া যায়। সেখানে কি করা হয় যে এইখানে প্রেসারটা সেট করা যায়,
আর এখান থেকে একটা পাইপ থাকে, সেইটা একটা এরকম মাস্কের সাথে অ্যাটাচ থাকে, আর এইখানে একটা নব থাকে এই জায়গাটায়। এইটার সুবিধা হচ্ছে এই মেশিনটার, তুই ওখানে প্রেসারটা সেট করে দিবি এইখানে, যে তুই এখানে কি আমি প্রেসারটা কত প্রেসারে আমি ভেন্টিলেশন দিচ্ছি সেটা আমার হাতের প্রেসারের উপর ডিপেন্ড করছে, যত জোরে টিপবো তত বেশি প্রেসার পড়বে। হ্যাঁ 40-50-র ওপর প্রেসার হলে পপ আপ বাল্বটা খুলে ওটা নিউট্রালাইজ করে দেবে, কিন্তু যদি আমি খুব প্রিটার্ম বাচ্চা স্পেসিফিক্যালি আমি কত প্রেসার দিতে পারি সেইটা আমার কিন্তু হাতে ম্যানুয়ালি হবে না। ওই সেটটায় কি থাকে, ওই রকম একটা এইরকম একটা সেট থাকে, এখানে একটা পাইপ বার করা আছে যেটা দিয়ে অক্সিজেন বেরোচ্ছে, ফ্লো আছে, এখানে ফ্লো কানেকশন আছে, এই রকম একটা ডিভাইস আছে, এইখানে একটা নব আছে, আর এই ওপরে একটা ফুটো আছে। তো ধর এই নবটা এরকম, ওপরের ফুটোটাতে যদি আমি এরকম আঙুলে প্রেসার দিই, এই 1-2, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এন পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। সেই ওই যেটা নবটা দেখতে পাচ্ছিস কার্সারটা আমার যেখানে আছে সেটাকে আমি মুখের ওপর নেবো, আর ওইখানে একটা নব ওপেনিং আছে, সেখানে আমি একবার আঙুলটাকে দেবো, মানে দাববো ছাড়বো লাইক দিস। দিস উইল বি সিমিলার লাইক ডুইং ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন। এই একবার টেপা মানে হচ্ছে একটা ব্রিথ দেওয়া, একবার টেপা মানে হচ্ছে একবার ব্রিথ দেওয়া। এবার তাতে যেটা সুবিধা হয়, ওখানে ফ্লোটা এমন ভাবে সেট করা থাকে যে এখানে আমি ফ্লোটা যত প্রেসারে আমি দিতে চাই প্রি সেট করা যায়, তার থেকে বেশি প্রেসার দেবে না। আচ্ছা, আরো একটা সুবিধা, ওখানে এই যে নবটাকে ঘুরিয়ে নর্মাল ফ্লোটাকে মেনটেন করা যায়, যাতে আমি যখন ব্রিথ নিচ্ছে না তখনও একটা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার মেনটেন করতে পারি। দিস ইজ কল্ড লেবার রুম সিপ্যাপ ডিভাইস। মানে লেবার রুমেও যদি কোনো বাচ্চা এই যেটা আগে বললাম লেবার ব্রিদিং অর পারসিস্টেন্ট সাইনোসিস, ধর বাচ্চা সব অ্যাপনিয়া গ্যাসপিং কিচ্ছু নেই, হার্ট রেট ঠিক হয়ে গেছে, কনসিডার সিপ্যাপ বলে একটা পয়েন্ট আছে, দিস ডিভাইস ইজ কল্ড মানে লেবার রুম সিপ্যাপ। এইখানে লেবার রুমেই আমি সিপ্যাপ ভেন্টিলেশন স্টার্ট করতে পারি। সেক্ষেত্রে আর এইখানে কানেকশনটা ডাইরেক্ট করে দেবো, আর এইখানে প্রেসারটা 5 সেন্টিমিটার অফ H2O সেট করে দেবো, এইটায় প্রেসার দেবো, ওখানে ফ্লো আসবে, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিতে থাকবে। যদি আমি ভেন্টিলেশন ওখান দিয়ে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন দিতে চাই, তাহলে জাস্ট হাতটাকে এরকম করবো, দ্যাট উইল গিভ পজিটিভ ভেন্টিলেশন, ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। এটাকে লেবার রুম সিপ্যাপ বা কোম্পানির নাম নিওপাপ, যেটা কিছু বলতে পারিস। বেশ, আচ্ছা, এটা একটা, এটা তোদের পরীক্ষায় দেওয়া হবে না, বাট এটা জানার জন্য জাস্ট, অনেক জায়গায় কাজ করতে গেলে পাবি, মোটামুটি সব জায়গায় চলে এসছে। আচ্ছা, সো না এটা কিছু না। আচ্ছা, আমরা কোথায় আছি তাহলে এখন, যে হার্ট, এবারে তুই অল্টারনেটিভ এয়ারওয়ে মানে বাচ্চা ইনটুবেট হয়ে গেছে, তারপরে 30 সেকেন্ড এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করেছিস, দেন অলসো ইউ আর সিইং দ্যাট হার্ট রেট ইজ স্টিল less than 100. Now what you will do, শুধু less than এক্ষুনি বললাম, you will give another 30 seconds of bag and mask ventilation, যখন বাড়বে বেড়ে গেল। বেশ, আচ্ছা, এবার আরেকটা সিনারিও ধর, তুই প্রথমে শুরু করেছিলি, হার্ট রেট এসেছিল 40, প্রথমে ইনিশিয়াল স্টেপস করেছিস, বাড়েনি, তারপরে 30 সেকেন্ডস অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন করেছিস, ধর 30টা বেড়ে 70 হলো, সো হার্ট রেট ইন বিটুইন 60 and 100, then you have to continue the bag and mask ventilation. Second scenario, if the heart rate is less than 60, then you have to do chest compression. Now chest compression এ যখন, তাহলে এতক্ষণ তুই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিছিস, সাইড থেকেও দিতে পারতিস, হেড এন্ড থেকেও দিতে পারিস, কিন্তু চেস্ট কম্প্রেশন দিলে যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছে তাকে হেড এন্ডে, যে চেস্ট কম্প্রেশন দিচ্ছে সে হেড এন্ডে আসবে, যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছে সে সাইডে আসবে। সো হাউ ডু ইউ গিভ এ চেস্ট কম্প্রেশন? সো চেস্ট কম্প্রেশন যেমন অ্যাডাল্টে দিয়েছিস কত রেশিওতে, 30:2। আমাদের এখানে যে রেশিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে 3:1, 3টে চেস্ট কম্প্রেশন 1 ব্রিদিং, 3:1। কিভাবে করা হয়, যে চেস্ট কম্প্রেশন, তাহলে চেস্ট কম্প্রেশন একজন দেবে, একজন এখানে ব্রিথ দেবে। তো ইউ হ্যাভ, দুটো মেথডে করা যায়, একটা মেথড অবসলিট হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু প্রেস দ্য চেস্ট, কতটা চেস্ট ডিপ্রেস করবি, একদম ডিপ্রেস করে ফাটিয়ে দিবি, হাত গোড় করবি না। তো এই দিস ইজ দ্য অ্যান্টেরোপোস্টেরিয়ার লেন্থ, তার 1/3 অফ দ্য অ্যান্টেরোপোস্টেরিয়ার লেন্থ, ততটা আমি ডিপ্রেস করব।
that will give chest compression. কোনখানে depress করব? at the portion of lower third of sternum or at a line joining two nipples just below it. So we will give encircle the hand and we will give chest compression. কিভাবে? রিদিমটা কিভাবে করা হয়? 1 and 2 and 3 and এখানে দেবে, সে বলবে স্কুইজ। একজন আয় চলে, নাহলে আমি দেখাতে পারবো না। এটা দে, আমি যখন স্কুইজ বলবো তুই একটা ব্রিথ দিবি। এদিকে চলে আয়, দেখতে পাবেন না। আচ্ছা তুই ওদিকে ঘুরে যা, নাহলে দেখতে পাবি না। ধর ও এদিকে ইয়ে করছে, আমি ধর চেস্টে 1 and 2 and 3 and 1 and 2 and 3 and squeeze 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 and এই রেশিওতে যাবে। তিনটে চেস্ট কম্প্রেশন, একটা ব্রিথ। সো হার্ট রেট ইজ লেস দ্যান 60, you have started doing চেস্ট কম্প্রেশন। এবার চেস্ট কম্প্রেশন যখন শুরু করেছিস, প্রেফারেবলি এখানে এতক্ষণ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন যতক্ষণ করছিলি, ততক্ষণ FiO2 কত ছিল? যদি প্রিটার্ম বেবি হয় লেস দ্যান 35%, লেস দ্যান 35 উইকস অফ জেস্টেশন, FiO2 was 21 to 30%, more than 35 weeks gestation, FiO2 was 21%. কিন্তু যখন তুই ইনটিউবেট করেছিস বা এতক্ষণ রিসাসিটেশন করেছিস, গিভ 100% O2। 100% O2 রিজার্ভার লাগিয়ে দিতে পারিস, ব্লেন্ডার দিয়ে দিতে পারিস, আগের দিন বলেছি ওগুলো, রিপিট করছি না। সো when you are giving chest compression, preferably give 100% oxygen, তখন আর FiO2 মেনটেন করতে হয় না। সো how long will you give chest compression? Answer is 1 minute. চেস্ট কম্প্রেশন একবার শুরু করলে 1 মিনিট চেস্ট কম্প্রেশন দিতেই হবে। দেন অ্যাসেস দ্য বেবি whether হার্ট রেট হ্যাজ ইনক্রিজড অর ডিক্রিজড অর সেম। ধর প্রথমে হার্ট রেট ছিল 40, তুই চেস্ট কম্প্রেশন শুরু করেছিস, 1 মিনিট চেস্ট কম্প্রেশন শুরু করেছিস, এখন হার্ট রেট 80, তারপরে কি করবি? কমন সেন্স কি বলে? হ্যাঁ, এতক্ষণ তুই 1 and 2 and 3 and squeeze and এই করে করে 1 মিনিট করলি, তারপরে হার্ট রেটটা 40 থেকে বেড়ে 70 হলো, কি করবি? Yes, then we will discontinue chest compression and continue positive pressure ventilation. হার্ট রেট 60 এর কম হলে চেস্ট কম্প্রেশন, হার্ট রেট 60 থেকে 100 এর মধ্যে হলে অনলি পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। সেটা কতক্ষণ করব? 30 সেকেন্ড। 30 সেকেন্ড করার পর আমি আবার অ্যাসেস করব। ধর হার্ট রেট 120 হলো, দেন গ্র্যাজুয়ালি উইন অফ দা ভেন্টিলেশন। মানে আমি বুঝতে পারছি, প্রথমে হার্ট রেট ধর ছিল হচ্ছে 40, না এখানে একটা আমি জানি গন্ডগোল লাগবে। ধর তুই প্রথমে এইখানে করেছিস অ্যাপনিয়া গ্যাসপিং, হার্ট রেট মোর দ্যান লেস দ্যান 100, এখানে তুই হার্ট রেট পেয়েছিস 70, সেখানে চেস্ট কম্প্রেশন স্টার্ট করলি, দিয়ে বাতের মতো প্রসিড করলি। ধর হার্ট রেট এখানে পেলি 40, এই স্টেপটা জাম্প করে চেস্ট কম্প্রেশনে যাবি না, স্টেপ বাই স্টেপই এগোতে হবে। তুই হার্ট রেট 40 পেলেও তোকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন এফেক্টিভ 30 সেকেন্ড দিতেই হবে। যদি 30 সেকেন্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দেওয়ার পরও দেখলি হার্ট রেট ওই 40 থেকে বেরিয়ে 50 হলো, আর হচ্ছে না, দেন স্টার্ট চেস্ট কম্প্রেশন, দেন কন্টিনিউ চেস্ট কম্প্রেশন ফর অ্যানাদার 1 মিনিট, দেন অ্যাসেস দ্য বেবি। এরপরে হার্ট রেট দেখলি 70 হলো, ডিসকন্টিনিউ চেস্ট কম্প্রেশন, কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। এরপরে হার্ট রেট 120 হলো, বন্ধ করে দিলি। উল্টোটা ভাব, হার্ট রেট প্রথমে 40 ছিল, 30 সেকেন্ডস অফ এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়েছিস, হার্ট রেট বেড়ে 50 হলো, তারপরে 1 মিনিট চেস্ট কম্প্রেশন দিলি, হার্ট রেট 50ই দাঁড়ালো, 50ই আছে, বাড়েনি ধর, দেন কন্টিনিউ চেস্ট কম্প্রেশন ফর অ্যানাদার 1 মিনিট। বুঝতে পারলি কথাটা? এরপরে আরো 1 মিনিট পর দেখলি যে হার্ট রেটটা বেড়ে 70 হয়েছে, দেন ডিসকন্টিনিউ চেস্ট কম্প্রেশন, কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ফর 30 সেকেন্ডস। না, এমআর এসওপিএ ইজ এ কারেক্টিভ স্টেপস অফ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। তো আমি যখন প্রথম 40-এ হার্ট রেট পেয়েছি, তখন যে আমি 30 সেকেন্ডস অফ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন দিয়েছি, আমি বারবার বলছি আফটার ডুইং 30 সেকেন্ডস অফ এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন। মানে ধরে নেওয়া হচ্ছে তুই সব ঠিকঠাকই করেছিস, ভুলভাল কিছু করিসনি, হার্ট রেট বেড়েছে কিন্তু তোর এক্সপেক্টেড যতটা হওয়ার কথা সেটা বাড়েনি। মানে আমি বোঝাতে পারলাম কথাটা? তো
বেড়েছে কিন্তু এফেক্টিভলি বাড়েনি, 160 কমই আছে, তখন উই উইল স্টার্ট ডুইং চেস্ট কম্প্রেশন। চেস্ট কম্প্রেশন 1 মিনিট দেওয়ার পর আবার অ্যাসেস করব, সেটা যদি 60 থেকে 100 এর মধ্যে হয় 30 সেকেন্ড ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন, যদি সেটা আবার 60 এর নিচেই থাকে কন্টিনিউ গিভিং চেস্ট কম্প্রেশন। আচ্ছা, সো হার্ট রেট লেস দ্যান 60, ইটি টিউব অর ল্যারিঞ্জিয়াল মাস্ক। ল্যারিঞ্জিয়াল মাস্ক আমরা ইউজ করিনি, আমরা ইটি টিউব ইউজ করি। সো when you have started giving chest compression, probably intubation has been done, but অনেক রেয়ার সিচুয়েশন হয় যেখানে ইনটিউবেশনের স্টেপ অবধি না এসেও কিন্তু কি ছবি তুলছিস। অনেক সময় ইনটিউবেশন না হয়েও কিন্তু চেস্ট কম্প্রেশন স্টার্ট করতে হয়। কোন সিচুয়েশন? ধর প্রথম যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে তুই প্রথমে হার্ট রেট পেয়েছিলি 70, তারপরে দেখলি এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন করতে পারছিস না, এমআর করলি হলো না, চেস্ট রাইজ হচ্ছে না, এসওপি করলি হলো না, চেস্ট রাইজ হচ্ছে না, তারপরে অল্টারনেটিভ এয়ার হয়ে করলি তাতেও চেস্ট রাইজ হচ্ছে না, তখন তুই ব্যাগ অ্যান্ড মাস চেস্ট কম্প্রেশন শুরু করলি। এটা একটা উপায়। অন্য উপায়টা, অন্য সিনারিওটা ভাব, ধর প্রথমে তার হার্ট রেট ছিল 40, তুই 30 সেকেন্ডস ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন করেছিস এফেক্টিভ, মানে ভেন্টিলেশন কারেক্টিভ মেজারমেন্ট তোর প্রয়োজন পড়েনি, প্রথম থেকে তুই এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশনই করেছিস, তো সেখানে এমআর সোপা করতে হয়নি, তুই এফেক্টিভ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশনে করেছিস, তাতেও দেখছিস হার্ট রেট ওই 85 হয়ে পড়ে আছে, তখন ওই ব্যাগ অ্যান্ড টিউব ভেন্টিলেশন, ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশনের সাথেও চেস্ট কম্প্রেশন করা যায়। দ্যাট ইজ অলসো অ্যান মেথড। সেক্ষেত্রে ও চেস্ট কম্প্রেশন করবে ওই একই 1 and 2 and 3 and squeeze and 1 and 2 and 3 and squeeze and সেম জিনিস, বাট দ্যাট ইজ নট প্রেফারেবল। when you are starting chest compression, intubation should have been done, but rarely কোনো সিচুয়েশনে আমাদের উইদাউট ডুইং ইনটিউবেশন চেস্ট কম্প্রেশন স্টার্ট করা হয়। সেই জন্য এখানে লিখেছে ensure adequate ventilation, consider ET tube or laryngeal mask, cardiac monitor. সো এবার আমাকে কেউ একটা বল, হাউ ডাজ চেস্ট কম্প্রেশন হেল্পস? চেস্ট কম্প্রেশন আমরা অ্যাডাল্টও করি, করে কি হয়? চেস্ট কম্প্রেশন করছিস মানে তুই কাকে স্টিমুলেট করছিস? হার্টকে স্টিমুলেট করছিস। হার্টটা কি হবে? হার্টটাকে যখন প্রেসার দিচ্ছিস তখন হার্ট থেকে ব্লাডটা বাইরে চলে যাচ্ছে, তারপরে যখন ছাড়ছিস তখন একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে, মোর ব্লাড মায়োকার্ডিয়ামে ঢুকছে। সো দ্যাট ইজ এ মেকানিক্যাল স্টিমুলাস ফর বিটিং অ্যান্ড সার্কুলেশন অফ দ্য হার্ট। হার্টের কাজ কি? ব্লাড সার্কুলেট করা। হার্ট যেটা নিজে বিট করে করতে পারছিল না, হার্ট রেটটা এত কম হয়ে বসে আছে, তুই জোর করে বিট করে করাতে চাইছিস, ব্যাপারটা সেটা। এরকম ভাবে ভাব, তোর হার্টের কাজ কি? কম্প্রেস করে ব্লাডটাকে সার্কুলেট করা, সেটা করতে পারছে না, হার্ট রেট 60 এর কম, এফেক্টিভ সার্কুলেশন হচ্ছে না, তুই চেপে চেপে হার্টকে এফেক্টিভ সার্কুলেশন করানোর চেষ্টা করছিস। চেস্ট কম্প্রেশনের কাজটা হচ্ছে সেইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা লেখা আছে ইউভি, আচ্ছা ইউভিই, আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার। এটা কেউ দেখেছিস? আমি আজকে খুঁজলাম, পেলাম না, যেখানে সাপ্লাই নেই। দুটো টিউবের মতো, ক্যাথেটারের সরু ক্যাথেটারের টিউবের মতো। যখন when you are giving chest compression and still the baby is not responding, চেস্ট কম্প্রেশন দিতে শুরু করেছিস, ইটি টিউব লাগিয়ে শুরু করে 1 মিনিট চেস্ট কম্প্রেশন দিয়েছিস, তাতেও বেবি কোনো রেসপন্ড করছে না, হার্ট রেট ইজ স্টিল লেস দ্যান 60, ধর 40ই পড়ে আছে, another assistant will put preferably a umbilical venous catheter। একটা আম্বিলিকাসটা বাচ্চার যেটা কাটা হয়েছে তার কত ইয়ে থাকে, কি থাকে, কটা আর্টারি কটা ভেন? দুটো আর্টারি একটা ভেন। So we do umbilical venous catheterization, not umbilical arterial catheterization। দুটো সাইজের umbilical catheter ইউজ করা হয়, 3.5 আর 5। টার্ম বাচ্চাদের ক্ষেত্রে 5, প্রিটার্মের ক্ষেত্রে 3.5। So by that time assistant will insert an umbilical venous catheter। UVE লিখেছে, এটা UVC হবে, ভুল লেখা আছে। umbilical venous catheter, সেই ক্যাথেটার দিয়ে কি করা হবে? You will put medications। এবারে কি কি মেডিকেশন আমাদের ইউজ করা হয়, কেউ কিছু নাম বলতে পারবি? রিসাসিটেশনে আমরা কোন মেডিকেশন ইউজ করি নরমালি অ্যাডাল্টে? অ্যাড্রিনালিন, ওটাই ইউজ করবো, আর কি করবো? ওটাই আছে, ওটাই ইউজ করবো। সো যে অ্যাড্রিনালিন আমাদের ভায়ালে পাওয়া যায় তার কনসেন্ট্রেশন হচ্ছে
1 mg পার 1 ml ফ্লুইডটা তৈরি করা হয়, সেই 1 mg পার 1 ml মানে ওটা 1 ml এরই ভায়াল হয়, 1 ml নেওয়া হলো, বাকি 9 ml নর্মাল স্যালাইন অ্যাড করা হলো, তাহলে 1 ml এ আছে 1 mg। এবারে বাকি 9 ml নর্মাল স্যালাইন অ্যাড করলে টোটাল সলিউশনটা কত হলো 10 ml, তাহলে কত থাকছে 10 ml এ 1 mg। এই সলিউশনটা 0.2 ml পার কেজি, এই স্ট্রেংথটা যেটা হলো 0.2 ml পার কেজি এই বডি ওয়েটে তোকে দিতে হবে থ্রু আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার। কিভাবে দেওয়া হয়, ধর বাচ্চার চেস্ট কম্প্রেশন এন্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশন চলছে, তাতেও হার্ট রেট বাড়ছে না, আরেকজন অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে একটা আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার ঢুকিয়ে দিয়েছে ওখানে, সে কি করবে ওইখান থেকে অ্যাড্রিনালিন যেটা আগে থেকে রেডি করে রাখতে হয় সেইটা, ধর বাচ্চার ওজন, এবার এখনো কিন্তু বাচ্চার ওজন নেওয়া হয়নি, জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট, ধর দেখে মনে হলো এটা 2.5 কেজির বাচ্চা, ধর 3 কেজির বাচ্চা, তাহলে 3 কেজি 0.2 ml মানে কত হচ্ছে 0.6 ml, 0.6 ml অ্যাড্রিনালিন এটা দিয়ে পুশ করবে স্লোলি, তারপরে একটা 3 ml নর্মাল স্যালাইন ফ্লাশ করে ওটাকে পুশ করে দেবে। ওয়েট ফর 2 to 3 minutes, see whether heart rate is increasing or not, এখানে ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন চেস্ট কম্প্রেশন চলছে, see whether heart rate is increasing or not, repeat IV epinephrine every 3 to 5 minutes if heart rate remains less than 60 beat per minute। মানে আমি চেস্ট কম্প্রেশন দিচ্ছি, ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন করছি, তাতেও হার্ট রেট বাড়ছে না 40, আমি একটা IV অ্যাড্রিনালিন পুশ ইন্ট্রা আম্বিলিকাল ভেন দিয়ে অ্যাড্রিনালিন পুশ করলাম 0.2 ml per kg করে, ওয়েট ফর 2 to 3 minutes to see whether there is an increase in heart rate or not। ধর ইনক্রিজ ইন হার্ট রেট হলে, ধর হার্ট রেট বেড়ে আগে 40 ছিল বেড়ে 50 হলো, কি করবি 50 চেস্ট কন্টিনিউ চেস্ট কম্প্রেশন ফর 1 মিনিট, বেড়ে 80 হলো, দেন উইল কি, দেন পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ফর 30 সেকেন্ড, বেড়ে 110 হলো, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উইন হবে। আচ্ছা, এবার সেকেন্ড সিনারিও, তুই অ্যাড্রিনালিন পুশ করলি, 2 থেকে 3 মিনিট পর দেখছিস তাতেও হার্ট রেট বাড়ছে না, আবার কি করবি, পুশ অ্যানাদার ডোজ অফ IV adrenaline, you have to repeat the IV adrenaline every 3 to 5 minutes, সেম ডোজ। এবার IV বলছি মানে আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার দিয়ে, অ্যাড্রিনালিন আম্বিলিকাল ভেন দিয়েও দেওয়া যায়, ইটি টিউব দিয়ে ট্রেকিয়াতেও দেওয়া যায়, ট্রেকিয়াল মিউকোসা দিয়ে অ্যাবজর্ব হয়। হয়তো অনেক সময় প্র্যাকটিক্যালি সেই সময় আমাদের অত লোক থাকে না যে একজন আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার করেছে, তখন যে ইটি টিউবটা তো করা আছে, টিউব তো পরানো আছে, হয়ে গেল, টিউব তো আমার পরানো আছে, এই টিউব দিয়েই সিরিঞ্জে করে এখানে ঢুকিয়ে আম্বু পুশ করে দেওয়া হয়, তাতে লাংসে বা লাংয়ের মিউকোসাতে অ্যাড্রিনালিনটা চলে যায়, দ্যাট গেটস অ্যাবজর্ব। সেম জিনিস, তারপরে 3 মিনিট পর ওয়েট করলো, যদি দেখি যে হার্ট রেট বাড়ছে ভালো কথা, যদি না দেয় দেখি রিপিট। আচ্ছা, এরপরেও দেখলি যে এসব করেও হার্ট রেট আর বাড়ছে না, তখন কি করবি, দেয়ার আর টু, কি বলছি সো দেয়ার আর টু সিচুয়েশন, প্রবাবলি এই যে ছোট, এগুলো কাদের হয়, যে খুব প্রিটার্ম বাচ্চা, 500 গ্রাম 600 গ্রাম 800 গ্রাম, তুই এতক্ষণ ধরে আম্বু করেছিস, চেস্ট কম্প্রেশন করেছিস, এইসব তো করেছিস এতক্ষণ ধরে, প্রবাবলি ইউ হ্যাভ ডান এ নিউমোথোরাক্স, এইসব করতে গিয়ে হয়তো একটা নিউমোথোরাক্স ঘটিয়ে ফেলেছিস। তার জন্য কি করতে হয়, বাচ্চাদের নিউমোথোরাক্স করার জন্য বেশি কিছু কষ্ট করতে হয় না, একটু জোরে জোরে আম্বু করলেই নিউমোথোরাক্স হয়ে যাবে, ওই প্রিটার্ম বাচ্চাদের বেশি কষ্ট কিছু করতে হবে না। নিউমোথোরাক্স কি জানিস তো, এয়ার ইন বিটুইন দ্য প্লুরাল ক্যাভিটি, বেশ, বা ইউ হ্যাভ প্রবাবলি ফ্র্যাকচার 2 to 3 রিবস, ওইসব করতে গিয়ে 2-3টে রিব হয়তো ফ্র্যাকচার করে ফেলেছিস, আর একটা নিউমোথোরাক্স হয়তো হয়েই আছে, কাজে নিউমোথোরাক্স হয়ে আছে মানে তুই যে এতক্ষণ যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছিস সেইটা আর লাংসে না গিয়ে ওই প্লুরাল স্পেসে যাচ্ছে, সে লাংকে আরো কম্প্রেস করছে, তো আর হার্ট রেট বাড়বে কি করে। তো দেন দুটো মেথড করা যায়, একটা হচ্ছে যে অসকালটেশন করে, হ্যাঁ কোথায় এয়ার এন্ট্রিটা কম আছে কিনা, যেখানে নিউমোথোরাক্স হবে সেই জায়গায় এয়ার এন্ট্রিটা কম পাবি, যেমন অ্যাডাল্টে পেয়েছিস, তো সেই জায়গায় একটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে হোয়াইট বোর্ড নিডল ঢুকিয়ে দেওয়া হয় টু রিলিজ দ্য প্রেসার, সেখান থেকে আরেকটা পাইপ নিয়ে একটা জলের মধ্যে ডুবিয়ে দেওয়া, জল মানে নর্মাল স্যালাইন, তো সেখান দিয়ে বাবলিং হবে, দ্যাট মিনস সেই নিউমোথোরাক্সটা ক্লিয়ার আউট হলো। আর যদি সময় হয় তো সেই মুহূর্তে এক্সরে করাটা পসিবল হয় না। যাই হোক, সো দুটো জিনিস করতে হবে, যে এত কিছু করেও অ্যাড্রিনালিন দিয়েও হার্ট রেট বাড়ছে না, মানে প্রবাবলি ইউ হ্যাভ ডান
নিউমোথোরাক্স। এটা খুব কমন প্রিটার্ম বাচ্চাদের ক্ষেত্রে, যেগুলো 800 900 500 600 গ্রামের বাচ্চা, কারণ যত প্রিটার্ম বাচ্চা তার লাং তত ফ্র্যাজাইল, অল্প প্রেসারেই নিউমোথোরাক্স হয়ে যাবে। আর একটা জিনিস হয় কিছু কিছু কন্ডিশনে, যদি খুব সিরিয়াস ধর RH ইনকম্প্যাটিবিলিটি আছে, হাইড্রক্স ফিটালিস আছে, সেখানে ম্যাসিভ ব্লাড লস হয়েছে, ভাসা প্রেভিয়া, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, মানে বাচ্চার হার্ট বিট করতে চাইছে কিন্তু ব্লাড হয়তো ব্লিডিং এত লস হয়ে গেছে মায়ের পেটেই, অ্যাব্রাপসিও প্লাসেন্টি বা ভাসা প্রেভিয়া, এইসব হওয়ার জন্য যে ও আর সাফিসিয়েন্ট ভলিউম পাচ্ছে না ব্লাড পাম্প করার জন্য, দেন উই হ্যাভ টু গিভ ভলিউম এক্সপ্যান্ডার্স। ভলিউম এক্সপ্যান্ডার আমরা কখন দেবো? যখন when you are suspecting the baby is in shock or the baby is having acute blood loss. acute blood loss যখন হয়েছে তখন তাকে ব্লাড দিতে হবে সেই মুহূর্তে। তোর কাছে না আছে চ্যানেল, কি ব্লাড গ্রুপ ভগবান জানে, কোথায় ক্রস ম্যাচ, নর্মাল ব্লাড কি তোর, তুই একটা ধর তোর আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো, তুই ভর্তি হলি, তো কি করে একটা স্যাম্পল পাঠানো হয় ব্লাড ব্যাংকে, সে ক্রস ম্যাচ করে পাঠাবে। তো গোট প্রসিডিওরটা 4-5 ঘন্টা সময় লাগে, তোর এখানে 1 মিনিট সময় আছে হাতে, তার মধ্যে যা করলে কর, না করলে না কর। So what is the safest blood group to be given when you are giving a patient to O negative? একটা তোদের কি আছে না, ইউনিভার্সাল ডোনার। So when you are suspecting that there is placental abruption or severe hemorrhage and you have to give blood, then give O negative blood, কারণ ব্লাড তুই সেন্ড করে সময় পাবি না, তো গোটা প্রসিডিওরটা তোকে 2 মিনিটের মধ্যে সারতে হবে, কোথায় কি কিছুই নেই। গিভ ও নেগেটিভ ব্লাড থ্রু আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার, যেটা করা আছে। কত দিবি? 10 ml পার কেজি, 3 কেজি বাচ্চা ধর 30 ml স্লোলি। আচ্ছা, যদি তুই হ্যামারেজ সাসপেক্ট করছিস না, বাট ইফ ইউ আর সাসপেক্টিং শক ডিউ টু ফ্লুইড লস অর সামথিং, দেন গিভ ভলিউম এক্সপ্যান্ডার লাইক নর্মাল স্যালাইন, ডোজ ইজ সেম 10 ml পার কেজি। সেইটা স্লোলি ওভার দ্যাট আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার দিয়ে দেওয়া হয়। ইন দ্য মিন টাইম কিন্তু চেস্ট কম্প্রেশন, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, ওগুলো সব চলছে, ওগুলো আর বলছি না, ওগুলো চলছে। সো এর পরের সিচুয়েশনটা হচ্ছে সবকিছু রুল আউট করে নিয়েছিস, তাতেও কিছু হলো না, কি করবি? হ্যাঁ, স্টেরয়েড দিতে হবে, ওটা একটা শেষ উপায় আছে, কিন্তু এনআরপির মধ্যে ইনক্লুড নেই। সে সবকিছু কিছু কোথাও কেউ কিছু না পেলে স্টেরয়েড দিয়ে দেয় শেষে, সেটা একটা মেথড বটে, কিন্তু এনআরপির মধ্যে কোথাও ইনক্লুড নেই, বলিস না। স্টেরয়েড কিছু দেওয়া হয় না, বলা আছে। আচ্ছা, এই যে প্রসিডিওর গুলো বললাম, এখানে দেখ একটা কথা লেখা আছে, এই আপ টু পজিটিভ প্রেসার ভেন্টিলেশন 30 সেকেন্ড, টোটাল টাইম হচ্ছে তোর 1 মিনিট। জন্মেছে আর পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, যে বাচ্চা কাঁদেনি, সবকিছু 1 মিনিটের মধ্যে করতে হবে। আর তারপরের যে স্টেপটা এতক্ষণ ধরে বকলাম, এইখান থেকে শুরু করে এইখান অবধি আরো 1 মিনিটের মধ্যে, মানে টোটাল তো 2 মিনিট পেয়েছিস এখনো, 2 থেকে 3 মিনিট ধর, আরো কিছু সময় মাঝে গেছে অ্যাসেসমেন্টের জন্য। আচ্ছা, এবারে তুই তারপরে আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার করেছিস, 3 থেকে 5 মিনিট ছাড়া ছাড়া অ্যাড্রিনালিন দিয়েছিস, ভলিউম এক্সপ্যান্ডার দিয়েছিস, তা করেও ধর হার্ট রেট বাড়ছে না, তো হাউ লং ইউ শুড কন্টিনিউ রিসাসিটেশন বিফোর গিভিং আপ? হাল ছাড়ার আগে কতক্ষণ চেষ্টা করবি? হ্যাঁ, 10 মিনিট। হ্যাঁ, দেখ, এটার কোনো স্পেসিফিক অ্যান্সার নেই। নন স্পেসিফিক অ্যান্সারটা হচ্ছে 10 to 20 মিনিটস, স্পেসিফিক অ্যান্সারটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য প্রগনোসিস অফ দ্য বেবি। তুই যদি বুঝতে পারিস যে এইটাকে আমি কন্টিনিউ করলে হয়তো হার্ট রেট আসবে, 10-20 কিছুক্ষণ চলবে, কিন্তু অলরেডি বেবির এই যে এতক্ষণ অ্যাসফিক্সিয়া হয়েছে, 2-3 মিনিট পেরিয়ে গেছে এবং তাতে বেবি একদম কোনো কিছু যায়নি, তো প্রবাবলি ইররিভার্সিবল নিউরোলজিক্যাল ড্যামেজ ইন দ্য ব্রেন হ্যাজ বিন অকার্ড। এই বাচ্চা যদি বেঁচেও থাকে, সিভিয়ারলি সেরিব্রাল পলসি বা সিভিয়ার নিউরোলজিক্যাল ডিসেবিলিটি ছাড়া, একদম বিকলাঙ্গ বাচ্চা ছাড়া কিচ্ছু হবে না, কারণ ওই 3-4 মিনিটের কিছু হয়নি। তো দেন you should discontinue the resuscitation and inform the parents. কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে রিসাসিটেশন করা হয় না, মানে কিছুই করা হয় না, বলতে পারবি কিছুই করবো না, মানে এত স্টেপে কিছু করবো না স্যার।
কখন, মানে একদমই গিভেন আপ, না সে তো মরেই গেছে। মরার আগে, মরবে তো বটেই, কিন্তু মরার আগে। হ্যাঁ, congenital defect. There are some congenital defects which are incompatible with life. Anencephaly, বাচ্চাও কাঁদবে না, যতক্ষণ পেটের ভেতর ছিল হার্টবিটে ছিল তুই যাই করিস ও বাচ্চা বাঁচবে না। So there is no need to give resuscitation. That congenital anomalies are incompatible with life. Then we will not resuscitate. But আমাদের প্রত্যেক দেশের একটা গাইডলাইন আছে। আমাদের দেশের গাইডলাইন হচ্ছে 24 সপ্তাহ আর 500 গ্রাম। যদি দেখা যায় যে 22 সপ্তাহে ডেলিভারি হয়েছে, ওজন 300 গ্রাম, হয়তো বাচ্চাটা বেরিয়ে 15-20টা হার্ট রেট পেয়েছিস, বাট দ্যাট ইজ ইনকম্প্যাটিবল উইথ লাইফ, দ্যাট বেবি উইল নট সার্ভাইভ। সো নো নিড টু গিভ সো মাচ থিংস। এত কিছু করে আলটিমেটলি তুই কিছু করতে পারবি না। সো এই সিচুয়েশনে আমরা রিসাসিটেট করি না। আগে থেকেই ডেলিভারির আগেই বাবার বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয় যে বাচ্চাটা বেরিয়ে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি দেখাবে না বলেই আমরা এক্সপেক্ট করছি, অ্যান্ড উই উইল নট ট্রাই টু ইনিশিয়েট সাচ থিংস। আমরা চেষ্টা করব না, কারণ তুই ইনটিউবেট করবি, আম্বিলিকাল লাইন করবি, তুই জানিস ওই 300 গ্রামের বাচ্চাকে কোনোদিনই বাঁচবে না, ওসব করেও লাভ নেই। আর আচ্ছা, এবার কিছু কন্ডিশন আছে যেখানে এই স্টেপগুলো, প্রত্যেকটা বাচ্চার স্টেপ, এই স্টেপগুলো কিন্তু কন্টিনিউ প্রথম থেকে শেষ অবধি করতে হয়, অ্যাজ ওয়েল স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এবারে বল যে কি বলবি, ঘুমাচ্ছিলি, এই তুই বল, শুনেছিস, কমন সেন্স থেকে অ্যান্সার বলবি। ধর একটা বাচ্চা আফটার বার্থ, নো ক্রাই, নো অ্যাক্টিভিটি, ইনিশিয়াল স্টেপস করেছিস, তাতেও কোনো অ্যাক্টিভিটি নেই, হার্ট রেট শুনেছিস, হার্ট রেট এসছে 40, কি করবি? 30 সেকেন্ডস অফ ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন করে বেড়ে হলো 50, কি করবি? 60 সেকেন্ডস অফ চেস্ট কম্প্রেশন উইথ সঙ্গে ব্যাগ অ্যান্ড মাস অর ব্যাগ অ্যান্ড টিউব, হোয়াট এভার ভেন্টিলেশন, সেটা 1 মিনিট করলি, তারপরে হার্ট রেট দেখালো 70, কি করলি? কি করবি? 30 সেকেন্ডস অফ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, তারপরে 120 হার্ট রেট দেখলি 30 সেকেন্ডের পর, কি করবি? গ্র্যাজুয়ালি উইন অফ, তারপর কি করবি? এবার হচ্ছে হুইচ ইজ দ্য প্রোটোকল, যে বাচ্চার চেস্ট কম্প্রেশন লেগেছে, প্রবাবলি দ্যাট বেবি উইল, আপাতত তো এই মুহূর্তে হার্ট রেট বাড়লো, ঠিক আছে, রেসপিরেশন হলো, প্রবাবলি দ্যাট বেবি উইল ডেভেলপ রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড প্রবাবলি দ্যাট বেবি রিকোয়ার্স ভেন্টিলেটরি সাপোর্ট। সেই মুহূর্তে তো কেঁদে সেই একটা ক্রাইসিস পিরিয়ডটা তুই ওভার করলি, বাট ইউ হ্যাভ টু শিফট দ্য বেবি অ্যান্ড প্রবাবলি ইউ হ্যাভ টু স্টার্ট মেকানিক্যাল ভেন্টিলেশন। মানে বাচ্চাটাকে এনআইসিইউতে শিফট করে তোকে হয়তো ভেন্টিলেশনে দিতে হবে। মানে চেস্ট কম্প্রেশন অবধি লেগেছে মানে ও বাচ্চা নর্মাল এয়ারতে ব্রিথ করতে পারবে না, হয়তো সাময়িক কিছু নিচ্ছে, আবার কিছুক্ষণ পর ডিস্ট্রেস শুরু হবে। আচ্ছা, এরপর আরো একটা কন্ডিশন আছে, সেখানে এই স্টেপটা, এই যে ওয়ার্ম, ড্রাই, স্টিমুলেট, পজিশন, সাকশন, আরো এই ইনিশিয়াল স্টেপস যেগুলো, সেগুলো একটাও করা হয় না, ডাইরেক্ট ইনটিউবেশন করে দেওয়া হয়। কন্ডিশনটার নাম বলতে পারবেন? ওসব কিছু করা হয় না, ডাইরেক্ট বাচ্চা জন্মালো, টিউব করিয়ে দিলাম, মাঝামাঝি কিচ্ছু নেই, দিয়ে দিয়ে ইয়ে করতে শুরু করে দিলাম এখান থেকে। বলছি কি করা হয়, বাচ্চা জন্মালো, এইসব কোনো গল্প নেই, ডাইরেক্ট আমি টিউব পড়ালাম, এখানে লাগলাম, এই করতে করতে তাকে এনআইসিইউতে নিয়ে গেলাম, দিয়ে ভেন্টিলেশনে লাগিয়ে দিলাম। কোন কন্ডিশনে? না, মেকোনিয়াম অ্যাসপিরেশনের এখানে কোনো জায়গায়, আচ্ছা মেকোনিয়াম অ্যাসপিরেশন ওটা পরে আসছি, ওটা এটা নয়, বাট ওটা নিয়ে পরে আসছি। হ্যাঁ, কমন একটা নাম শুনেছিস, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। সেটাতে কি হয়, ডায়াফ্রাগমেটিক একটা ডিফেক্ট আছে, সেখান থেকে অ্যাবডোমিনাল কন্টেন্ট, পেটের জিনিস বুকে চলে গেছে, অ্যাবডোমিনাল কন্টেন্ট হ্যাজ বিন হার্নিয়েটেড ফ্রম স্টমাক টু ফ্রম অ্যাবডোমেন টু থোরাসিক ক্যাভিটি। তাহলে তার পেটটা আর পেটে নেই, পেট বুকে চলে এসছে। এরপরে তুই যখন পজিটিভ প্রেসার, ধর সেই বাচ্চা তো কাঁদবে না স্বাভাবিকভাবে, কারণ লাং তো ম্যাচিউরই হয়নি, লাং বাড়ার জায়গায় পাইনি, পেটের জিনিস বুকে থাকলে আর লাংটা বাড়বে কোথা থেকে? তো তুই বাচ্চা যথারীতি কাঁদেনি, তুই এবার পজিটিভ প্রেসার ধর ভেন্টিলেশন শুরু করলি, স্টিমুলেশন ফিবুলেশন করে, লাং তো এয়ারটা পাবেই না, কিছুটা এয়ার স্টমাকে যায় বলেছি, সেই স্টমাকটা কোথায় আছে এখন? বুকে আছে, তো তাহলে সেটা তো আরো ফুলছে, সেটা ফুলে কাকে প্রেসার দেবে? লাংসকে। সেটা আরো, আর লাংটা তো ইনফ্লেট হবে না, স্টমাকই ইনফ্লেট হবে। একে তো লাংটা পুয়ারলি তারপরে তুই স্টমাক দিয়ে চেপে বসে আছিস। সো ইন দ্যাট কেস
পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া হয় না। মানে if you are suspecting a baby of congenital diaphragmatic hernia, you are giving positive pressure ventilation, that is a crime. তার মানে হচ্ছে তুই আরো 12টা বাজাচ্ছিস বাচ্চা, তার লাঙের 12টা বাজছে। তো সেই বাচ্চাকে প্রথমেই আগে ইনটিউবেট করে দেওয়া হয়। ইনটিউবেট করে দেওয়া মানে কি করলো, আমার ট্রেকিয়াতে এয়ারওয়েটা চলে গেল, এক্ষেত্রে আর ইসোফেগাস দিয়ে এয়ারটা স্টমাকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আমি ডাইরেক্ট এটাতে ব্যাগ, সেই বাচ্চাকে এইসব স্টেপ ফেপ বললাম, এসব কিছু করা হয় না, ডাইরেক্ট টিউব পরানো হলো, ব্যাগ এন্ড টিউব ভেন্টিলেশন স্টার্ট করা হলো, এনআইসিইউ তে শিফট করা হলো, ভেন্টিলেটর অ্যাড করে কানেক্ট করে দেওয়া হলো। এরপর বাচ্চাটাকে 1 থেকে 2 দিনের মধ্যে অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হবে, যাতে থোরাসিক কন্টেন্টটাকে অ্যাবডোমিনে নামিয়ে এনে যেটা থোরাসিক ডায়াফ্রাগমেটিক ডিফেক্ট আছে সেটা রিপেয়ার করা হলো। এরপরে তাহলে এবারে এতক্ষণে আমার লাংসটাকে বারবার মতো স্পেস পেলাম, দেন সেই বাচ্চাকে আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে উইন্ড অফ করা হয়। ইট ইজ কল্ড কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আচ্ছা, এবার তুই আমাকে বল যে আমি জানবো কি করে কার কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া? আমি তো দেখছি একটা বাচ্চা বেরোচ্ছে, কাঁদলো না, আমি কি জানি না কি করি? একটা হচ্ছে ইউএসজি, যদি আমার এই কারণেই অ্যানোমালি স্ক্যান বা আফটার বিফোর বার্থে ইউএসজিটা করা হয়, যে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া রুল আউট করা ছিল। যদি আমি ইউএসজি জানি যে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া আছে, আমি প্রথমে আগে ইনটিউবেট করে দেবো, সব গল্প নেই। এরকম অনেক সিচুয়েশন আমার লাইফেই হয়েছে, ইউএসজি আইদার মাটা করিয়ে আসেনি, বা ইউএসজি যেটা করিয়েছে রিপোর্টের কোনো মাথা মুন্ডু নেই, ভুলভাল রিপোর্টের, জানিস তো কোনো কি রিপোর্টিং হয় সেটা তুইও জানিস, তোরাও জানিস বহু জায়গাতে। তো সেই রকম একটা কোন এক গাঁ থেকে একটা জায়গায় কোনো একটা রিপোর্ট করিয়ে এনেছে, যেতে সব নর্মাল লেখা আছে, কিন্তু তার বাচ্চার বেরিয়েছে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তো সেক্ষেত্রে তুই ক্লিনিক্যালি বাচ্চাটাকে দেখে কিভাবে বুঝবি এর কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া আছে? Yes, very good. That abdominal contents will be at the stomach. পেটটা একদম ঢুকে থাকবে, that is called scaphoid abdomen. Scaphoid মানে এরকম গর্ত মতো, সিকেল শেপের এরকম গর্ত মতো, পেটটা এরকম এই থাকবে না, একদম এরকম। আর আরেকটা তুই জিনিস বুঝতে পারবি যে আমাদের যেটা যখন আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করি থ্রু মাস্ক, বুকটাও ওঠে, পেটটাও ওঠে, কারণ কিছুটা এয়ার স্টমাকেও যায়। সেক্ষেত্রে তুই ব্যাগার মাস্ক যদি স্টার্টও করিস, তুই বুঝতে পারবি যে পেটটা কিছু নড়ছে না, কিন্তু চেষ্টাই নড়ছে শুধু, প্লাস বাচ্চা তো কোনো কান্নাকাটি কিছু নেই, ফ্ল্যাট বসে আছে। সো কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া ইজ a contraindication of initial step, and you will have to do positive pressure ventilation. বেশ, আর একটা কন্ডিশন খুব কমনলি, দ্যাট ইজ কল্ড মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। মানে বাচ্চা পেটের ভেতর মেকোনিয়াম অ্যাসপিরেট করেছে, তুই বুঝতে পারছিস বাচ্চা কাঁদেনি। এটার আগেকার যে প্রোটোকল ছিল, সেখানে নর্মাল যা আমি প্রোটোকলে আমরা যেভাবে স্টেপটা এগোলাম, সেম স্টেপ, কোনো ডিফারেন্স কিছু নেই। শুধু আগেকার প্রোটোকলে ছিল প্রত্যেকটা বাচ্চার কিছুটা তো মেকোনিয়াম খেয়েও নিয়েছে, তো একটা রাইলস টিউব দিয়ে স্টমাক ওয়াশ দেওয়া হতো। মানে একটা রাইলস টিউব বাচ্চার মুখে পরানো হলো, সেখানে 10 ml স্যালাইন পুশ করা হলো, তারপরে আবার সেটা টেনে নেওয়া হলো, মেকোনিয়াম যেটা খেয়েছিল বেরিয়ে চলে এলো। নর্মাল, এটা আগেকার প্রোটোকলে ছিল, বাট এখনকার যেটা নিওনেটাল রেসিডেন্ট প্রোটোকল 7th এডিশন, তাতে কিন্তু স্টমাক ওয়াশের কোনো উল্লেখ নেই গোটা এনআরপিতে। ইন অলসো মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম পেশেন্টেরও কোনো স্টমাক ওয়াশের কোনো উল্লেখ নেই। বাকি স্টেপস অ্যাজ ইউজুয়াল যা এখানে আছে, মেকোনিয়াম অ্যাসপিরেশনও সিমিলার স্টেপস। আচ্ছা, এই যে গোটা আমি স্টেপগুলো বললাম এখন এতদূর অবধি, কোথাও আমি কিন্তু অ্যাপগার স্কোরের মেনশন করিনি। কোথাও করলাম কি? কোথাও অ্যাপগার স্কোরের মেনশন করিনি। সো অ্যাপগার স্কোর ডাজ নট ডিটেক্ট whether resuscitation is required or not. অ্যাপগার স্কোর ইজ অনলি ইন্ডিকেটিভ, যে আমরা স্কোরটা করি 10 এর মধ্যে কত পাচ্ছে, টু লেভেল দ্য বার্থ অ্যাসফিক্সিয়ার কত গ্রেড হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, অ্যান্ড টু অ্যাসেস দ্য বেবি। কিন্তু whether resuscitation is required, which step is required, is needed, অ্যাপগার স্কোর দিয়ে সেটা বিচার হয় না। গোটা এনআরপির এই শিডিউলে কোথাও কোনো অ্যাপগার স্কোরের মেনশনই নেই। সো আর একটা এক্সেপশন আছে, যেখানে আমরা এই যে প্রথমে ইনিশিয়াল স্টেপস এর মধ্যে ড্রাইং, পজিশনিং আরো এইসব বলেছিলাম, সেখানে আমি আগের দিন বলেছিলাম ইফ দ্য বেবি ইজ ভেরি লেস দ্যান 32 উইকস জেস্টেশন, সেখানে ড্রাইং স্টেপসটা নেই। সেখানে ইউ হ্যাভ টু প্যাক দ্য বেবি আন্ডার এ ফুড গ্রেড প্লাস্টিক ব্যাগ,
এইটা হচ্ছে তার ছবি। এইটা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে দেওয়া হয়েছে মাথাটা বাদ দিয়ে, দেখেছিস? এই যে প্লাস্টিক ব্যাগটা দেখতে পাচ্ছিস? দিস ইজ ডান টু প্রিভেন্ট দ্য ইভাপোরেটিভ ফ্লুইড লস। মানে 32 উইকস অফ বেবি যে ডেলিভারি হয়েছে তাকে ড্রাইং করা, স্টিমুলেট করা ওইগুলো না করে ডাইরেক্ট ওই ব্যাগের মধ্যে পুরে দেওয়া হয়। মাঝখানটা দেখ ব্যাগের এই হেড পোর্শনটা একটা ওপেনিং আছে, আর এই দিকে কাজ করার জন্য একটা ওপেনিং আছে। এখানে একটা অক্সিজেন টক্সিজেন দেওয়া হয়েছে ছেলেদের। আর লেস দেন মোর দেন 32 উইকস অফ জেস্টেশন হলে এই প্লাস্টিক ব্যাগটা ইউজ করা হয় না। মোস্ট অফ দ্য সেন্টার্সে আমরা প্লাস্টিক ব্যাগ এখনো অ্যাভেলেবেল করাতে পারিনি। যদি প্লাস্টিক ব্যাগ অ্যাভেলেবেল না থাকে, এটার জন্য আলাদা প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়, বাজারের থলি নয়, ঠিক আছে? তো যদি অ্যাভেলেবেল থাকে গুড, যদি অ্যাভেলেবেল না থাকে দেন ইউ উইল ফলো দ্য কনভেনশনাল স্টেপস। মানে এখানে যা স্টেপসটা আছে, ওয়ার্ম, ড্রাই, স্টিমুলেট, পজিশন, অ্যারোয়ে, হোয়াটএভার। আর যদি প্লাস্টিক ব্যাগ থাকে তাহলে এই ড্রাই পয়েন্টটা চলে যাবে, বাকি সব পয়েন্টগুলো থাকবে, ড্রাইংটা নেই, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিবে। তারপরে রিসাসিটেশন হবে, বাচ্চা এনআইসিইউতে যাবে, তবে প্লাস্টিক ব্যাগ থেকে খোলা হবে এবং বাকি স্টেপগুলো করা হবে। সেই মুহূর্তে করা হবে না। মানে এরকম নয় বাচ্চা চিরকাল প্লাস্টিকের ব্যাগের মধ্যেই থেকে গেল, সেটা নয়। এনআইসিইউতে নিয়ে গিয়ে সেটাকে খোলা হবে, ড্রাইং করা হবে। ইনিশিয়ালি এই স্টেপে করা হবে না। আচ্ছা, এবারে বল তোর কি কি প্রশ্ন আছে। না তোদের প্রশ্ন না থাকলে আমি ধরবো, নেই বললে শুনবো না। তুই চলে আয়। একজন আমাকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন কি স্কুইজে দেখা, পরীক্ষা দেখাতে বলবো। চলে আমাকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন কিভাবে করব দেখা। হ্যাঁ, বলতে হবে না, তুই কর। না, আঙুলটা এইখানে থাকবে, এটাকে এনসার্কেল করবে। তুই মনে মনে বলতে পারিস, মুখে মুখেও বলতে পারিস স্কুইজ 2 3, কোনো অসুবিধা নেই। কতক্ষণ করবি? 30 সেকেন্ড। 15 সেকেন্ড পর দ্য চেস্ট ইজ নট মুভিং, হার্ট রেট ইজ নট রাইজিং। হ্যাঁ, মানে তুই কি করবি? এম এন্ড আর স্ট্যান্ডস ফর মাস্ক এন্ড রিপোজিশন। মাস্কটাকে ভালো করে বসাবি। রিপোজিশন মানে হচ্ছে নেক্সট এক্সটেন্ডেড ছিল, এখানে একটা শোল্ডার রোল দেওয়া হয় কাঁধের নিচটায়, যাতে নেক্সটটা হালকা এক্সটেন্ডেড থাকে, আগের দিন বলেছি তো। রিপোজিশন, তারপরে কি করব? এম আর করে গিভ 5 ব্রেথস, 5টা ব্রেথ দে। আরে এটাকে সিকিউর কর, নাহলে বেরিয়ে যাবে। 5টা ব্রেথ। হার্ট চেস্ট ইজ স্টিল নট মুভিং। এসওপি মানে সাকশন, ওপেন এয়ারওয়ে, তারপরে ইনক্রিজ দ্য প্রেসার। সাকশন কিভাবে করছিস? এটা তখন এটাকে ছাড়তে হবে, সাকশনটা মুখে ঢোকাতে হবে। কোনটা সাকশন করবো? আগে মাউথ, তারপর নোজ। ওপি ওপেন এয়ারে হয়তো মুখটা কম খোলা আছে, একটু খুলতে হবে। আর ইনক্রিজ দ্য প্রেসার মানে এইটা দে। তারপরে কি করবি? ওটা করলি 3টে স্টেপ, তারপরে কি করবি? না, তারপরে গিভ 5 ব্রেথস। নাও দ্য চেস্ট ইজ মুভিং, কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ফর 30 সেকেন্ডস। ফর প্রথমে 5টা ব্রেথ দিয়ে দেখবি যে কারেক্টিভ স্টেপসটা তোর আদৌ হয়েছে কিনা। যদি দেখা যায় যে হয়েছে, তো ওইটা শুদ্ধ কন্টিনিউ পজিটিভ মানে ফর 30 সেকেন্ড, ওইটা শুদ্ধ হয়ে গেল, তুই তো 5টা ঠিকই দিয়েছিস। যদি দেখি যে হচ্ছে না, তখন ওই 5টা বাদ চলে যাবে, মানে ওটাকে হিসাবের মধ্যে আমি ধরবো না। 30 সেকেন্ড গিভিং। সো আফটার গিভিং 30 seconds of positive pressure ventilation, previously heart rate was 70, now heart rate is 90. After giving 30 seconds of effective positive pressure ventilation, heart rate was now 90. What you will do? For 30 seconds. Then, yes, Delhi thought. Now heart rate is 130. Gradually we know. Japala. Oi, tu aay. The baby has not cried. There is no respiratory effort
and you have started positive pressure ventilation. Now heart rate of the baby is 40. Now you have started positive pressure ventilation. ওইভাবে তো ধরতে বলিনি বাবা। হ্যাঁ, দুটো তিনটে হেড এন্ড অ্যাটলিস্ট দুটো বা তিনটে আঙুল চিনটাকে সাপোর্ট দেবে, এইটাকে এইখানে। হ্যাঁ বেশ, তাই দিলি। আচ্ছা দে, কি বলবি? স্কুইজ 2 3, স্কুইজ 2 3, মোটামুটি 40 to 60 beats per minute. So you have given 30 seconds of positive pressure ventilation. প্রথমে হার্ট রেট ছিল 40, then now heart rate is 70. What you should do? Well, continue giving positive pressure ventilation for another 30 seconds. Best. আচ্ছা, প্রথমে হার্ট রেট ছিল 40, now you have given positive pressure ventilation effective, chest is rising, heart rate is 50. Now what you will do? Chest compression. তো chest compression একা করতে পারবি না, আরেকজন চলে। তাহলে চেস্ট কম্প্রেশন না, চেস্ট কম্প্রেশন যে করবে সে হেড এন্ডে আসবে আর তুই সাইডে সরে যাবি। কর। তোর মনে হচ্ছে না যে হাতটা একটু গার্ড করছে ওকে? হ্যাঁ, তো হাতটাকে তলা দিয়ে ঢোকাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মুখে বলে বলে হবে কিন্তু, কারণ দুজন লাগছে। মনে মনে বললে তার মনে তোর কথাটা মনের কথাটা কি বুঝবে? এটা দুজনকে লাগবে না। 1 and 2 and 3 and ও বলবে স্কুইজ এন্ড, ওই এন্ডটা বলাটা দরকার, না হলে ওই টাইমটা ডিউরেশনটা আসবে না। 3 and এরকম ভাবে কতক্ষণ চলবে? 1 মিনিট করলি। নাও দ্য হার্ট রেট ইজ 70 পার মিনিট। হ্যাঁ, তখন তাহলে তুই কি করবি? তুই সরে যাবি, তুই আবার এদিক থেকে এদিকে চলে যাবি, বা ওখানে বসেও দিতে, ওখানে দাঁড়িয়েও দিতে পারিস। তো ইউ উইল গিভ 30 seconds of more positive pressure ventilation. হয়ে গেল। তারপরে হার্ট রেট 120 শিফট হয়ে গেল, বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যদি 30 seconds of 60 seconds of chest compression দিও হার্ট রেট ইজ স্টিল 40, কি করবি? বাই দ্যাট টাইম ইউ হ্যাভ টু ইন্টিউবেট দ্য বেবি। এতক্ষণ না, এটা তো আগেই হয়ে গেছে। তো হোয়াট শুড ইউ উইল গিভ মেডিকেশন, অ্যাড্রিনালিন 0.2 ml per kg থ্রু umbilical venous catheter. কোনো জায়গায় কনফিউশন থাকলে বল, কারণ কনফিউশন হবে। হ্যাঁ, দুভাবে দিতে পারিস। যদি দেখা যায় যে তুই ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপস হিসাবে অল্টারনেটিভ এয়ারওয়ে হিসাবে ইটি টিউব দিচ্ছিস, তাহলে তখন ইটি টিউব করিয়ে দিচ্ছিস, তারপরে চেস্ট কম্প্রেশন শুরু করেছিস। যদি দেখা যায় যে তুই প্রথমে হার্ট রেট ছিল ধর 30, তারপরে প্রথমে তুই 30 সেকেন্ড পজিটিভ এফেক্টিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়েছিস, 40 হয়েছে, মানে হার্ট রেট বেড়েছে কিন্তু স্টিল খুবই কম, তাই তো? 40 60 এর কম। সো বিফোর স্টার্টিং চেস্ট কম্প্রেশন ইউ শুড ইনটিউবেট। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেস্ট কম্প্রেশন হয়তো সময় থাকে না, তখন ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দিয়ে চেস্ট কম্প্রেশন করা যায়। বাট বিফোর স্টার্টিং চেস্ট কম্প্রেশন ইউ শুড ইনটিউবেট। আচ্ছা, ইনটিউবেশনের আরো কিছু এফেক্টিভ আছে। if there is no chest rise, মানে তোর যদি ইন্ডিকেশন বলে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইনটিউবেশন এরকম বলে, 1 নম্বর কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, প্রথমে ইনটিউবেট করে দেবো। এমআর সোপার কারেক্টিভ স্টেপস হিসাবে এতে অল্টারনেটিভ এয়ারওয়ে, দ্যাট ইজ ইনটিউবেশন। বিফোর স্টার্টিং চেস্ট কম্প্রেশন ইউ শুড ইনটিউবেট, কারণ চেস্ট কম্প্রেশন তখনই এফেক্টিভ হবে যখন হার্টে অ্যাডিকুয়েট অক্সিজেন পৌঁছাবে। তোর যদি ভেন্টিলেশন এফেক্টিভ না হয়, চেস্ট কম্প্রেশন কোনোদিন কাজ করবে না, কারণ মায়োকার্ডিয়াম স্টিমুলেটই হবে না, অক্সিজেনই পৌঁছায়নি। বুঝতে পারলি?